হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন জাসকোট, চট্টগ্রাম। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ডিএনএ টেস্টের বিষয়ে। ডিএনএ টেস্ট সম্পর্কে আমার কাছে অনেকেই ফোন করে, মেসেজ করে জানতে চান ডিএনএ টেস্ট তারা কিভাবে করতে পারবেন এবং ডিএনএ টেস্ট করানোর জন্য কোথায় যেতে হবে, ডিএনএ টেস্ট করার জন্য কার কাছে আবেদন করতে হবে, কত টাকা খরচা হতে পারে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমি বলবো ডিএনএ টেস্ট কোন কোন সময় করতে হয়, ডিএনএ টেস্ট কোন জায়গা থেকে শুরু করতে হয় এবং কীভাবে আবেদন করতে হয় সেটা বলার চেষ্টা করব। প্রথমেই আমি বলবো ডিএনএ টেস্ট তিনটি ক্ষেত্রে করা হয়। সেটা বিস্তারিত বলার আগে আমার চ্যানেলে এই যে ভিডিও করতেছি সেটাতে যদি অনেকগুলো সমাধান প্রশ্নের উত্তর পেয়ে না যান, তাহলে আমার চ্যানেলে প্লেলিস্ট আছে, সেখানে ঢুকে এই ধরনের আরও অনেক ভিডিও আছে, সেগুলোতে আপনারা এই এই সমস্যাটা যেটা খুঁজতেছেন সেটা কিন্তু আপনারা ধাপে ধাপে পেয়ে যাবেন, যেহেতু একটা ভিডিওতে প্রত্যেকটা সমস্যার কথা পুরোপুরি বলা সম্ভব নয়। প্রথমে আমি বলবো ডিএনএ টেস্ট হচ্ছে তিন প্রকার এবং তিনটি ক্ষেত্রে ডিএনএ টেস্ট করা হয়। কোন কোন ক্ষেত্রে? এক নম্বর হচ্ছে কোনো যদি মানুষ মারা যায় অথবা ক্ষত চিহ্ন দেখা যায়, যে কেউ মেরে ফেলেছে কিংবা ওনাকে হত্যা করা হয়েছে অথবা আঘাত করা হয়েছে, সেরকম যদি কোনো একটা চিহ্ন অথবা লক্ষণ দেখা যায়, কেউ যদি অভিযোগ করে, তখন কিন্তু সেই লাশের একটা ডিএনএ টেস্ট কিংবা নমুনা এই পরীক্ষা করা হয়। সেটা হচ্ছে লাশের ক্ষেত্রে, অর্থাৎ লাশ কার এবং লাশকে শনাক্ত করার জন্য, বিশেষ করে এই লাশকে কী দ্বারা হত্যা করা হয়েছে এবং কখন মৃত্যুটা নিশ্চিত হয়েছে সেটা জানার জন্য এই ডিএনএ টেস্ট করা হয়। এটা পুলিশের পক্ষ থেকে ডিএনএ টেস্ট করা হয়। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় করা হচ্ছে যে পিতৃত্ব বা মাতৃত্ব, সন্তানের পরিচয় জানার জন্য ডিএনএ টেস্ট অনেক সময় করা হয় এবং আবেদন করা হয় আদালতে। অর্থাৎ কেউ যদি সন্দেহ পোষণ করে থাকেন অথবা কারো যদি কমপ্লেন থেকে থাকে, এই বাচ্চাটার কোনো কারণে যদি পরিচয় জানার দরকার থাকে, তখন কিন্তু বাচ্চার এই পরিচয় শনাক্ত করার জন্য অনেক সময় ডিএনএ টেস্ট করা হয়। এরপর আরেকটা বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ হলো, সেটা সচরাচর বেশিরভাগ হয়ে থাকে দর্শনের মামলার ক্ষেত্রে ডিএনএ টেস্ট করা হয়। অর্থাৎ দর্শনের মামলার ক্ষেত্রে ডিএনএ টেস্ট কী কারণে কীভাবে করা হয়, সেটার প্রসিডিংটা হচ্ছে যখন কোনো একজন মহিলা অথবা নারী অথবা শিশু, তার যখন দর্শন হয়েছে সেরকম একটা আবেদন করা হবে, এরকম একটা অভিযোগ থানায় অথবা বিজ্ঞ আদালতে আবেদন আনা হবে, তখন কিন্তু সেই ক্ষেত্রে অর্থাৎ এই ডিএনএ টেস্টের বেশিরভাগ প্রয়োজন হয়। যেহেতু ডিএনএ টেস্ট ছাড়া এটা দর্শন হয়েছে কি হয় নাই, কে করেছে কিংবা সেটার আলামতগুলো কিন্তু ফুলভাবে ফাইন্ড আউট করা যায় না। শুধুমাত্র বর্ণনার মাধ্যমেই এই যে একটা অভিযোগ আনা হয়েছে, সবসময় আমরা জানি নারী শিশুর ক্ষেত্রে সবচাইতে বড় এলিগেশন হচ্ছে এই দর্শনের মামলা। অর্থাৎ দর্শনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে কিন্তু মৃত্যুদণ্ড। সেই জন্যই এই মামলাগুলো অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ধরনের কেস কেউ যদি কোনো কমপ্লেন অথবা অভিযোগ নিয়ে আসেন, তখন কিন্তু তারা চেষ্টা করেন সেটা হয়েছে কিনা কিংবা কে করেছে সেগুলো কিন্তু ফাইন্ড আউট করার চেষ্টা করেন। অর্থাৎ কে ব্যক্তি এই কাজ করেছেন এবং কার দ্বারা এই কাজটা করা হয়েছে এবং আসলে কাজটা কি করছে কিনা, অর্থাৎ দর্শন হয়েছে কিনা, বিশেষ করে সেই বিষয়টা জানার জন্য এই ডিএনএ টেস্ট কিন্তু করা হয়। যদিও বা ডিএনএ টেস্ট করা হয়, সেটা কিন্তু আবার বিজ্ঞ আদালতের অনুমতি লাগে। বিজ্ঞ আদালতের অনুমতি যখন পাওয়া যায়, তখন কিন্তু এই পুলিশ এই মেয়েটাকে মেডিকেলে নিয়ে যায় এবং যদিও বা যার বিরুদ্ধে এলিগেশনটা আনা হচ্ছে, যাকে এই অভিযোগ যার নাম লেখা হয়েছে,
তাকে যদি শনাক্ত করা হয় কিংবা তাকে যদি গ্রেফতার করা হয়, তিনি যদি সাথে থাকেন, তাকেও কিন্তু এই তার ব্লাড কিন্তু নেওয়া হয় এবং ওই মেয়েটাকে যে ধরনের ডিএনএ টেস্ট করার জন্য যেই উপক্রমগুলো দরকার সেগুলো কিন্তু তারা নিয়ে নেওয়ার পরে আমরা জানি এগুলো কিন্তু সারা বাংলাদেশের যে ডিএনএ টেস্টের নমুনাগুলো আনা হয় সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ঢাকার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। ওখানে কিন্তু এই একটা রিপোর্ট আসে, সেই রিপোর্টটা কিন্তু যদি কোনো অভিযোগ হয়ে থাকে সেই নথিতে ঢুকে যায়। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো সেটা যেগুলো বললাম সেগুলো হচ্ছে অ্যাজ ওয়েল এজ প্রসিডিং, অর্থাৎ মামলার প্রসিডিংগুলো বললাম। কিন্তু অনেকেই জানার চেষ্টা করে, অনেক মেয়েরা এবং ছেলেরা এই বিশেষ করে যেই বিষয়গুলোতে ফরকের সংক্রান্ত কোনো বিষয় অথবা আলামত দেখা যায়, সন্দেহ পোষণ করা হয়, তখন কিন্তু তারা কিন্তু অনেকে আমাকে ফোন করে জানার চেষ্টা করে ডিএনএ টেস্ট তারা কেমনে করবে। আসলে ডিএনএ টেস্ট করার জন্য প্রথমে এই বিজ্ঞ আদালতের অনুমোদন লাগে। যেহেতু বিজ্ঞ আদালতের অনুমোদন ছাড়া কিন্তু সচরাচর ডিএনএ টেস্ট করা হয় না। এবং ডিএনএ টেস্ট করার জন্য কিন্তু যদি কেউ এভাবে একদম কনফিডেন্টলি একটা ডিএনএ টেস্ট করার জন্য চায়, তখন কিন্তু তার এই বিজ্ঞ আদালতে আবেদন করে অনুমোদনটা নিয়ে নিতে হবে। বিশেষ করে ধর্ষণের মামলার ক্ষেত্রে ডিএনএ টেস্টের অনুমোদন দ্রুতই পাওয়া যায় এবং সন্তানের পিতৃত্ব অথবা মাতৃত্ব শনাক্তের জন্য এই ডিএনএ টেস্টে যে একটা আবেদন করা হয় সেটা কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞ আদালত কিন্তু অনুমোদন দিয়ে দেয়। এরপরে আরেকটা বিষয় হচ্ছে লাশের ক্ষেত্রে, সুরতহাল রিপোর্টের ক্ষেত্রে, অর্থাৎ কেউ যদি কোনো একটা ব্যক্তি অস্বাভাবিকভাবে মারা গেছে অথবা তার গায়ে জখম দেখা যাচ্ছে অথবা তাকে কোনো লাঠি দ্বারা অথবা লোহার রড দ্বারা অথবা কোনো ধারালো ছুরি দ্বারা অথবা এই গান দ্বারা গুলি করে হত্যা করা হয়, এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে যখন একজন ব্যক্তি মারা যায়, অভিযোগ আনা হয় বিজ্ঞ আদালতে, তখন কিন্তু ডিএনএ টেস্টের বিষয়টা একদম দ্রুতভাবে চলে আসে। যেহেতু ডিএনএ টেস্ট হচ্ছে এমন একটা বিষয়, এই যে মামলাগুলো অত্যন্ত সেন্সিটিভ, যেমন এই মার্ডার মামলার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড হয়ে থাকে। অন্যদিকে ধর্ষণের মামলার ক্ষেত্রে ডিএনএ টেস্টের প্রয়োজন হয়, সেটাতে কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়ে থাকে। এই জন্য এই মামলাগুলো কিন্তু যারা বিজ্ঞ আদালতে বিজ্ঞ আইনজীবীগণ মামলাগুলো লড়ে, তারা কিন্তু খুবই সেন্সিটিভলি, খুবই সচেতনভাবে এই মামলাগুলো এক্সপ্লেন এবং অ্যানালাইসিস করার চেষ্টা করে। যাই হোক, এই বিষয়টা বলার পরে আমি একটা বিষয় বলবো, অনেকে যারা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে বলতে চান, বলার চেষ্টা করেন, আমাকে ফোন করে, তারা ডিএনএ টেস্ট কীভাবে করবে, অথবা আরেকটা বিষয় জানতে চাওয়া হয় ডিএনএ টেস্ট কতদিনের মধ্যে করলে এই ডিএনএ টেস্টের নমুনাটা অথবা আলামতটা তারা ধরতে পারবে কিংবা লক্ষণটা দেখা দিবে। সেই বিষয়ে আমি অনেকেই মোবাইলে বলে দিই এবং এরপরও ভিডিওতে বলতেছি। অর্থাৎ বিশেষ করে 15 দিন থেকে 1 মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে যদি কোনো নারী ধর্ষিত হয়ে থাকে, তখন কিন্তু আলামতগুলো খুবই স্পষ্টভাবে দেখা যায়। তবে কোনো প্রোডাকশন ইউজ করলে তখন কিন্তু এই কে করেছে সেটা কিন্তু ধরা অনেকটাই মুশকিল হয়ে যায়। এরপরে আরেকটা বিষয় আমি বলবো, অনেকেই জিজ্ঞেস করে 6 মাস, 1 বছর অথবা 2 বছর লং টার্ম যখন হয়ে যায় একটা ধর্ষণের বিষয়ের ক্ষেত্রে, তখন কিন্তু ডিএনএ টেস্টের নমুনাতে না আসার সম্ভাবনা আছে বলে এই অনেকের ধারণা। যেহেতু এটা লং টার্ম, যেটা প্রসেস লেন্দি হয়ে যায়, তখন কিন্তু নমুনাগুলো কিন্তু আর থাকে না। এই জন্যই যদি কোনো কেউ ধর্ষণের মামলার ক্ষেত্রে অথবা কোনো এই ধরনের সেন্সিটিভ মামলার ক্ষেত্রে কেউ যদি অভিযোগ নিয়ে আসেন অথবা এই ডিএনএ টেস্টের প্রয়োজন হয়, তখন কিন্তু তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই ডিএনএ টেস্টের আলামতগুলো 15 দিন থেকে 1 মাসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে খুবই স্পষ্টভাবে বোঝা যায় এবং ধরা পড়ে। এর ফলে গেলে কিন্তু অনেক সময় ধরা না পড়ারও সম্ভাবনা
বেশি বলে আমি মনে করি। এরপরও আমি বলবো, বাংলাদেশের যেহেতু আমাদের সচেতন নাগরিক হিসেবে আমরা একটা সবাইকে পরামর্শ দেব, আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্রছাত্রী আছেন, তারা নিজেদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, তারা নিজেদেরকে একটু সচেতন করার চেষ্টা করবেন। যেহেতু আমার সাথে অনেকে যোগাযোগ করার চেষ্টা করেন, সবাই কিন্তু স্কুল এবং ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্রছাত্রী। আমার ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে বলবো, তারা একটু সচেতন হোক, যাতে এ ধরনের ব্যভিচার থেকে তারা যাতে বাঁচতে পারে, এবং এই যে ইসলামের যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো যাতে তারা মেনে চলেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।